প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডায় আবার গঙ্গাসাগর, সত্যি বিশাল ব্যাপার। তবে আমাদের ওদিকের থেকে এদিকে ঠান্ডাটা অনেকটাই কম। আমাদেরকে ঠান্ডা এদিকে ঠান্ডা অত নেই। আমরা মুর্শিদাবাদ মালদার ওদিকে প্রচুর ঠান্ডা জানি। মালদার দিকে 7 ডিগ্রি 6 ডিগ্রি এরকম চলছে। না এখানে হচ্ছে একটু বেলা করে যখন মেঘলাটা হয়ে কেটে যাচ্ছে তারপরে একটু ইয়েটা হচ্ছে। এসো এসো এসো, এত জ্যাম করে রেখেছে এখানটায়। হ্যাঁ কত দিদি একটা প্রচন্ড ঠান্ডা আর চরম উৎসুকতাকে সঙ্গে করে নিয়ে আমি, মা আর কাকিমা বেরিয়ে পড়লাম শিয়ালদা নামখানা লোকাল ধরে সোজা নামখানা হয়ে গঙ্গাসাগরের পথে। তবে শিয়ালদা থেকে নামখানার ডাইরেক্ট ট্রেন নেই, তাই আমাদের নেমে পড়তে হলো লক্ষ্মীকান্তপুরে। আর এখানে নেমেই প্রথমেই চোখে পড়ল জয়নগরের মোয়া। সত্যি আগে কোনোদিন এই জয়নগরের মোয়া খাইনি, মোয়া হয়তো খেয়েছি। তাই আমি, মা আর কাকিমা একটি করে মোয়া নিলাম, একটু স্বাদ চেখে নিলাম, তারপরে বেশ কিছুক্ষণ ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। তারপরে এলো সেই বহু প্রতীক্ষিত ট্রেন। আর সেই ট্রেনে চেপে আমরা এখন যাব নামখানাতে। ট্রেনে প্রচন্ড ভিড়, সত্যি এত ভিড় হবে ভাবতে পারিনি। তবে আপনারা যদি গঙ্গাসাগরে যেতে চান তাহলে কাকদ্বীপে নেমেও গঙ্গাসাগরে যেতে পারেন। তবে কাকদ্বীপে নামলে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই কম। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই নামখানা স্টেশনে। এই হচ্ছে নামখানা স্টেশন। শিয়ালদা থেকে খুব কম ট্রেন আছে নামখানা স্টেশনে। প্রথমে আমরা শিয়ালদা থেকে এলাম লক্ষ্মীকান্তপুর, তারপরে আবার লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে করে এলাম এই নামখানা। এখন আমরা নামখানা থেকে নামখানা স্টেশন থেকে যাব নামখানা ফেরিঘাট। তারপরে ওখান থেকে লঞ্চে করে, বা যেটাকে ভেসেল বলছে এখানকার ভাষায়, সেই ভেসেলে করে যাব বেনুবল, যেটা হচ্ছে উত্তর 24 পরগনা সাগরদ্বীপ। আপনি মনে করলে কাকদ্বীপে নেমেও কচুবেড়িয়া হয়ে যেতে পারেন সেই সাগরদ্বীপে। তবে সেই ক্ষেত্রে আপনাকে বাস ধরতে হবে। আমরা বাসের ঝামেলাটাকে এড়িয়ে গেলাম আর ট্রেনে করে আর লঞ্চে করে সোজা পৌঁছে যাব সেই আমার বহু প্রতীক্ষিত সাগরদ্বীপে। লঞ্চ ঘাট যাব। কত করে ভাড়া আছে দাদা? ভাড়া কত? লঞ্চ ঘাট তো 20 টাকা। 5 টাকা বেড়ে গেল নাকি এবছর? হ্যাঁ, সব কিছু দাম বাড়াটা। কি কিনেছো? এই যে কি দেখবো জিনিসটা, এটা কি বললে যে কি নামটা বললে বুঝতে পারলাম না। কি জিনিস দাও, খেয়ে দেখো। খেয়ে দেখেন। তুমি আগে খাও। ময়দার বোধহয়। ভালো নুন ঝাল দিয়ে দেখো, কাকিমাকে দাও। মিষ্টি মিষ্টি কাকিমাকে খাও আগে। নুন আর মিষ্টি অল্প করে দিন আমাকে। খাও অল্প করে দিন বাস। ও বা ঝুড়ি দিনে দেয়।
ঝুড়ি কিনেছি। দেখলাম মায়ের ব্যাগেও ভরা আছে একটা ঝুড়ি যে, ঝুড়ি কিনেছি। ওটাই নাকি? চারটে দাও দেখি। কি নাড়ু বললে না গো? গরম গরম। দাও, বেশ ভালো তো গরম এখন আছে গো। বিক্রি করছে দেখলাম, তা আমি মনে করলাম যে ছোলা। ছোলা না, এটা অন্য কিছু। খেতে ভালো লাগছে। ময়দারি লিট্টিটা প্যাকেজ একটা কিছু। লিট্টিটাকে মদ মদ করছে। মুসুরি বখালে নামখানা স্টেশন থেকে নামখানা ফেরিঘাট দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। ভাড়া নিল জন পিছু 20 টাকা, যদিও এবছর 5 টাকা বৃদ্ধি পেয়েছে। তাই আমরা সেই ভাড়া চুকিয়ে সোজা পৌঁছে গেলাম নামখানা ফেরিঘাটে। গিয়ে দেখি 1 কিলোমিটার বিস্তৃত লাইন। কখন যাব আর কখন যে সাগরদ্বীপ থেকে আসব সত্যি স্থির করে উঠতে পারছিলাম না। তাই কোনো কিছু না ভেবে তিনজনে মিলে শুরু করে দিলাম গল্প। আর এই গল্পর মধ্যেই কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। এখন আমাদের ভেসেলে ওঠার পালা। দূর থেকে ভেসেলটিকে দেখতে প্রচন্ড সুন্দর, তবে আমার মনে আনন্দ হচ্ছিল এই ভেবে যে জানি না এই জলপথে আরো কত না জানি অজানা আনন্দ আমার জন্য লুকিয়ে রয়েছে। সত্যি এই জলপথে আমার জন্য অজানা আনন্দ কিন্তু লুকিয়েই রয়েছে। তাই এক এক করে আমরা প্রথমে ঢুকে গেলাম সেই ভেসেলের ভিতরে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে, ভেসেলের ওপরে আপনাদের আগে লাগেজগুলো রেখে দিয়ে তারপরে ভেসেলের ভিতরে ঢুকতে হবে। যদিও বছরের অন্যান্য সময় আপনাকে লাগেজ সহ ভেসেলের ভিতরে ঢুকতে হবে। কলকল করে বয়ে চলছে জল, আর মনের মধ্যে মনে পড়ছে বিভিন্ন পৌরাণিক কথা, আর এই পৌরাণিক জায়গাকে দেখার অদম্য ইচ্ছা। কখনো বা মনের মধ্যে ভয়ানক ফিলিংস দিচ্ছে, কখনো বা সামনের সুন্দরবন দেখে মনের মধ্যে বিভিন্ন রঙের মেলা মন নিজে নিজেই বানিয়ে ফেলছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, একদিকে আনন্দ, অন্যদিকে ওখানে নামার পরে থাকা খাওয়ার চিন্তা মনকে কিছুটা হলেও ভিতর ভিতর ব্যতিব্যস্ত করে তুলেছে। জীবনে কখনো যেতে পারবো বা আসতে পারবো এমন কথা সত্যি স্বপ্নেও ভাবিনি। এখানে আসার আগে আর এখানে আসার পরে যা প্রাকৃতিক দৃশ্য দেখছি সত্যি মনকে অনেকটাই উৎফুল্ল করছে। তাই বেশ কিছুক্ষণ বাইরের সুন্দরবনের দৃশ্য উপভোগ করতে লাগলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখি এই আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে যখন দেখি সারি সারি অজানা পাখিদের দল এক লাইন দিয়ে পাড়ে বসে আছে। সত্যি এই পাখিগুলোর নাম আমি জানি না, কিন্তু তখনই মনে পড়ে গেল এই পাখিগুলো আমাদের জন্যই রয়েছে। কখন বিভিন্ন দর্শনার্থী তাদেরকে খেতে দেবে সেই অপেক্ষায় এই বোটের চারিদিকে ঘোরাঘুরি করছে। তাই আমিও খেতে দেব মনে করে মায়ের কাছে এক প্যাকেট বিস্কুট থেকে 2টো বিস্কুট বার করে হাতে ধরলাম। কিন্তু বেশ কিছুক্ষণ থাকার পরেও দেখি ওরা বিস্কুটগুলো আমার হাত থেকে নিচ্ছে না। কিছুক্ষণ থাকার পরে জানতে পারলাম ওপরের ডেকে খাবার বিক্রি হচ্ছে, আর ওপরের ডেক থেকে খুব সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ওপরে আসার পরে যা দেখলাম সত্যি এ যেন আমার জীবনে প্রথমবার। মনে হচ্ছে কোনো এক গভীর সমুদ্রের ভিতরে আমাদের বোট আর আমরা একাই যাচ্ছি, একাই আছি। উপরে উঠে সব থেকে যে ভয়ানক ফিলিংসটা আমার মনে দিল তা এই বোট নড়াচড়ার ব্যাপারটা। এতটাই ঢেউ ওখানে উঠেছে যেন আমাদের বোটকে কিছুক্ষণের মধ্যেই ডুবিয়ে দেবে। তাহলে ভাবুন, আগেকার দিনে যখন মানুষ আসতো তখন কি করে নৌকা নিয়ে এই জায়গা থেকে তারা পৌঁছাতো। কিন্তু সেই সব চিন্তা বা সেই সব দৃশ্য ছেড়ে দিয়ে শুধু এক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে রইলাম আর পাখিদেরকে।
সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ফাইনালি আমরা নেমে গেছি গঙ্গাসাগরে, মানে গঙ্গাসাগরের যে জায়গাটাতে অবস্থিত গঙ্গাসাগর দ্বীপে। এবার আমরা দেখতে যাব গঙ্গাসাগর মেলা। সত্যি ভাবতে পারিনি যে জীবনে গঙ্গাসাগর আসবো, সবারই সৌভাগ্য হয় না। আগে এই সৌভাগ্যটা কারোরই হতো না, মানে এত পরিস্থিতি খারাপ ছিল। যদি 3টে কিংবা 4টে লঞ্চ ছাড়তো, তো তার মধ্যে বেশিরভাগটাই বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে সেগুলো তে মানুষ মারা যেত, মানুষ আসতে পারতো না এই জায়গাটাতে। কিন্তু বর্তমানে আমাদের ভারতীয় সরকার এবং রাজ্য সরকার এমন এমন কিছু ব্যবস্থা করেছে যেগুলোর জন্য আমাদের সত্যি তাদেরকে অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। তাদের জন্য আমরা এবং আমাদের মতন অনেক দর্শনার্থী তীর্থযাত্রী তারা এরকম জায়গাতে আসতে পারছে, যে জায়গাটিতে তাদের আসা কোনোদিন স্বপ্নতেও ছিল না। সেই জায়গাতে বাস স্ট্যান্ড যাবো না, কপিলমুনি যাবো। সেখান থেকে গাড়ি টানা যাচ্ছে। সেখান থেকে গাড়ি টানা যাচ্ছে। স্নানটা কোথায় করে? মন্দিরের কাছে নদী আছে। মন্দিরের কাছে নদী আছে। চলো তাহলে বসো। কতটা দূর এখান থেকে? আর এখান থেকে গাড়ি আছে, গাড়ি ধরে থুরু চলে যাবে টানা। আবার স্নান করবে, আবার চলে আসবে সেই গাড়ি। এই ঘাটে এখানে আসতে পারে, কচিবাড়ি যেতে পারে। এখানে মানুষেরা এসে থাকতে পারবে বিনা পয়সায়। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আজকে থাকবো, তাও থাকতে পারো সম্পূর্ণ ফ্রিতে আজকে। হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি পিলগ্রিম শেডে। এখন মনে করছি এখানেই আজকে রাতটা থাকবো, খুব সুন্দরভাবে কাটাবো। তারপরে কালকে সকালে স্নান করে বাড়ি যাব, আর বাদবাকি যেসব জায়গাগুলো আছে ওইগুলোও দেখবো। জায়গা তো খুব সুন্দর আছে। আজ থেকে থাকা যাবে কাকিমা? আজ থেকে থাকা যাবে এখানে? हाँ क्या बोल रही है आप हिंदी? खा कर के गंगे सागर में रात रह जाएंगे। गंगा सागर में। और यहाँ पर देखते हैं। पता नहीं है ভাই। এখানে থাকা যাবে আজকে রাতে? থাকার জন্য তো আজ থেকে থাকা যাবে। এই দেখো কতগুলো পিলগ্রিম সেট আছে, দেখো অনেকগুলো। এই দেখো এখানে একটা, এখানে আগে একটা, 3টে 4টে 5টা এখানে সেট আছে, মানে প্রত্যেক যার সেট। আবার এই যে সামনে এটা হচ্ছে একটা কুটির, পায়খানা বাথরুম জল। দেখো এদিকে পায়খানা বাথরুম, আর পায়খানা বাথরুমের পাশে দেখো জলেরও ব্যবস্থা করে রাখা আছে। মানুষের কাজে লেগে গেছে। আর 7 দিন মাত্র বাকি মেলার। 14 তারিখে মেলা, আর মাত্র 8 দিন, মানে আজকে হচ্ছে 8 তারিখ, 9, 10 আর 4 14, মানে 4 দিন 2 দিন 6 দিন বাকি। 6 দিনের মধ্যেই মেলা শুরু হয়ে যাবে। আমার মতে বলে যে যারা এই মেলা দেখতে চাইছো বা গঙ্গাসাগরে আসতে চাইছো, তারা এই সময়টাতে আসো, মানে 7 দিন আগে 5 দিন আগে। তাহলে কি হবে, ভিড়টা তোমরা দেখতে পাবে না বা এত ভিড়ের মধ্যে পড়বে না। এই জায়গাটা গঙ্গাসাগরটা কুম্ভ মেলার যে জায়গা তার থেকে অনেকটা ছোট, কিন্তু কুম্ভ মেলার জায়গাটা যেহেতু বড় সেহেতু লোকও বেশি, তাই কুম্ভ মেলার ভিড় আর এই জায়গার ভিড় মোটামুটি প্রায় সেম থাকে। 2025-এর জানুয়ারিতে এখানে প্রায় 65 লাখ লোকের ভিড় হয়েছিল। আর এবার তো বলো তোমরা কত ভিড় হবে। সামনে আসবো। 3 ঘন্টা লেগেছে, আর ওইখানে পার লঞ্চ 1 ঘন্টা বেশি লাগবে। এটা কি সরকারি ভাবে না আপনাদের কোনো এখানে ইউনিয়ন হয়েছে? এখানটায় ওই সরকারি ভাই, পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত থেকে। ঝুট ঝামেলা না হয় তাই জন্য নাকি, না কমিশন আছে এখানে? এখানটায় এই যে স্টার্টার আছে, পয়সা নেবে। পয়সা নিবে? হ্যাঁ, পয়সা 20 টাকা করে দিতে হচ্ছে ওদেরকে। হ্যাঁ, ওখানে আমাদের জন্য মেনটেন করার জন্য বসে থাকবে। মেনটেন্স করলে কি হবে, ঝামেলাটা লাগবে না। না না, এটা একটা ব্যাপার, নাহলে তো ঝামেলা লেগে যাবে না।
न्यूज चैनल ಅದು नहीं व्लॉग ಬ್ಲಾಗ್ಸ್ ಮಾಡ್ತಾರೆ व्लॉग दी ಹಾ ಹಾ व्लॉग Okay. Hi, I am from Goswami Travels. Please contact me and follow him. What's your name, bro? Random? Random Tinku. Follow Random Tinku. ರೈಂಡಮ್ ಪಿಂಕು ನಾವು ಬೆಂಗಳೂರಿಂದ ಬಂದಿರೋದು ಕಲ್ಕತ್ತಾ ನೋಡಲು ನಾವು ಕನ್ನಡ ಒಂದ್ಲೆ ಕನ್ನಡ এখন বেলা 3টে, এইমাত্র স্নান সেরে মন্দিরের দিকে যাচ্ছি। বহু লোক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্নান করতে এসেছেন, আমরাও এসেছি। এখন মন্দিরের দিকে যাওয়ার পালা। সেখানে গিয়ে কপিলমুনির মন্দিরে একটু পুজো দেব, তারপরে এখানে রাত্রিবাস করব। কপিলমুনির মন্দিরে যাওয়ার পথে যেখানেই পাবো পুজোর জন্য পুজোর ডালা কিনে নেব। ঘাটটা ভাঙা যেত, এদিকে লোক আসছে না, ওই মেলাটা চালু হবে বলে লোকগুলো আসছে। আমরা এদিক দিয়ে নামলাম, যে ওইখানে গিয়ে হ্যাঁ, ওই ঘাটটা ভাঙা ছিল, ওই 1 নম্বর ঘাটটা করে দিয়েছে না, স্নান ঘাট করে দিয়েছে। ওই যে টোটোর যারা আসছে সবাই সামনে থেকে নিচ্ছে, এদিকে আসছে নাকি। আর এখন না, এদিকে ঘাট নেই, এই ঘাটটা ঘাট ভাঙা ছিল, ভেঙে গেছে এটা। আরে কাজ হচ্ছে তো। আর এই ঘাটে আমরা স্নান করে এলাম। ওই তো প্রত্যেক বছর 20 লাখ 15 কোটি 16 কোটি টাকা কাজ হচ্ছে, এই মাটি ফেলে দিচ্ছে, তারপরে আবার মাটি ভেঙে চলে যাচ্ছে, আবার প্রত্যেক বছর কাজ হচ্ছে। যেই পয়সাগুলো খরচা হচ্ছে ওই পয়সা যদি করে দিত, এটা 5 কোটি কমপ্লিট করে হ্যাঁ দিলে, তাহলে এত পয়সা খরচা হতো না। এর প্রত্যেক বছর কন্ট্রাক্টরদের পয়সা, নেতা মন্ত্রীর পয়সা, এই তো সে চলছে। এখান থেকেই তাহলে আমাদের ডালা কিনতে হবে আজকে। হ্যাঁ, এখানে ডালা নিতে হয়। কিরম কিরম রেঞ্জ আছে ডালার? ডালা 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 আছে, 200 আছে, যেমন যে যখন পারবে 50 থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, যে যখন পারবে নিতে পারবে, কোনো এখানে জোর নেই। আর ওখানে দক্ষিণা তুমি যা পারবে, 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারবে দেবে, ওখানে কোনো চার্জ নেই। অন্যান্য যখন চা দেয় সেখানে কোনো চার্জ নেই, আপনি যেরকম করে দেবেন। খালি আছে এখন, হ্যাঁ, এখন মন্দির খালি, ওখানে লোক মানে ফাঁকা। ঠাকুর দেখা যাবে। হ্যাঁ, এখন ভিতরে মন্দির ঢুকতে পারে তোমার। ও আমাদের দোকানে জুতো ভিতরে রেখে দিয়ে যাবে, পুজো দিয়ে আবার এসে নিয়ে চলে যাবে, কোনো পয়সাই দেবে না এখানে। নিয়ে এলে ভালো করে, হ্যাঁ, শুধু মোবাইলটা পয়সা নিয়ে চলে যাবে, আর কিছু রাখতে হবে না। এই সামনের বিল্ডিংটাতেই ডালা বিক্রি হচ্ছে, তবে একটা নয়, এই ডালা বিক্রির ঘর অনেকগুলো আছে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে ডালা কিনে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তায় দেখো কত টুকটুক দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের সেই মন্দির, বহু প্রতীক্ষিত মন্দির। দেখেন ঠাকুরগুলো দেখেন।
नेपाल वाला रुद्राक्ष होता है जो अभी मैं लेके बैठी हूँ भैया ओरिजिनल। नेपाल में असली होता है। और असली वाला रुद्राक्ष होता है सिक्के के ऊपर चलता है घड़ी के कांटा जैसा। इसका क्या काम है? ये कस्तूरी है, ये डिब्बे में रखने से बनता है साबुन। এখন আমি আছি পশ্চিমবঙ্গ রাজ্যের সাগরদ্বীপ বলে একটা জায়গাতে। এই জায়গাটাতে আমাদের পৌরাণিক এক কাহিনী জড়িত আছে, সেটা হলো কপিল মুনির আশ্রম। এই যে পিছনে মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে সেই কপিল মুনির আশ্রম, ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার কর্দম্য মুনি আর দেবাহুতির পুত্র। এই মন্দিরটা এখন হচ্ছে নতুন মন্দির। এই মন্দিরটা তৈরি হয় 1974 সালে। আগে যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে সমুদ্রের ধারে বা গঙ্গার মোহনার কাছে। মন্দিরটা ভেঙে গেছে, তাই ওই মন্দিরটাকে একেবারেই ধ্বংস করে দিয়ে এই জায়গাটাতে নতুন করে তৈরি করা হয়েছে। বা ওই মন্দিরটা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল বিভিন্ন জোয়ার ভাটা এবং প্রাকৃতিক কারণে। তাই তখনকার বর্তমান সরকার 1974-এর বর্তমান সরকার এই মন্দিরটাকে নতুন করে তৈরি করেন। এই মন্দিরের ভিতরে 3 জনের ছবি আছে, মানে 3টি ভগবানের বলতে গেলে। মধ্যে হচ্ছে কপিল মুনি আর দুই পাশে হচ্ছে মা গঙ্গা আর ভগীরথের। আর সেই ভগীরথী এই গঙ্গাকে এতদূর পর্যন্ত এনেছিল। কঠোরভাবে নিষিদ্ধ। এখন আমরা যাব কপিল মুনির সরোবর দেখতে। কপিল মুনির মন্দিরের পাশেই অবস্থান করছে এই কপিল সরোবর। অবিশ্বাস্য শক্তির এই 4টা খাবা? ঘুগনি প্লেট কত করে কাকিমা? 30 টাকা? 10 টাকা? দুটো দেন, দুটো নি। কাকিমা একটা খাবে আর আমরা একটা খাবো। না না, তিনটা নিলে পরে 3 জনের হয়ে যাবে। সেই তো বলছি দুটো নি। এটা হবে দুটো নিলে 3 জনের। দুটো দাও, চাই দাও। প্রচন্ড ঠান্ডা পড়েছে, হনুমান টুপি পরে নিয়েছি। এখন দেখি রুটি কিংবা ভাত কিছু খাবো মনে করছি। আর রাতের বেলার মন্দিরটাকে দেখবো একবার কেমন দেখি। मंत्र पढ़ते हैं सब ब्राह्मण होता है तो दोस्तों এবার আমাদের ভিডিও শেষ করার পালা। এখন যে জায়গাটাতে আমরা শুয়ে আছি বা আমরা রাত্রিবাস করছি তা কোনো ভক্ত নিবাস নয়। সরকারের তরফ থেকে, মানে রাজ্য সরকারের তরফ থেকে এই বড় জায়গাটা দেওয়া হয়েছে। মানে এরকম অনেক জায়গা আছে যেগুলোতে তোমরা থাকতে পারো। এছাড়াও রাজ্য সরকারের ছোট ছোট কুটির করা আছে, সেই জায়গাতে তোমরা ফ্রি থাকতে পারো। সেখানে শতরঞ্জির ব্যবস্থা আছে, টেন্টের ব্যবস্থা আছে এবং তার পাশে বাথরুম ও হাত পা ধোয়ারও জায়গা রয়েছে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। এই সময়ে এলে তোমরা অবশ্যই কিন্তু শীতের যে ক্যাথা কম্বল সেগুলো সঙ্গে করে নিয়ে আসবে। আর যদি মনে করো যে তোমরা ভারত সেবাশ্রমে কিংবা অন্য কোনো আশ্রমে থাকবো তাও থাকতে পারো, কিন্তু ভারত সেবাশ্রমে বা অন্যান্য আশ্রমে থাকতে গেলে কিছু দান বা কিছু মূল্য প্রদান করতে হয়। সেগুলো 500 হতে পারে, 700 হতে পারে, 800 হতে পারে। যেহেতু আমরা আগের দিন রাত্রিবাস করেছিলাম শিয়ালদাতে, তাই আমরা আজকে আর এইখানে রাত্রিবাস করছি না, এখানে ফ্রিতেই কাটাচ্ছি। তাছাড়াও আরেকটা ফ্রিতে থাকার এই জায়গাটাতে ব্যবস্থা হলো, এখানে কল্পনিবাস নামক একটা
আশ্রম আছে, এছাড়া কল্পতরু বলে একটা আছে, এছাড়াও আরও অনেক এরকম ছোট ছোট আশ্রম আছে। আর সেইখানেও কিন্তু এই যে মেলার 7 দিন মানে পৌষ সংক্রান্তির দিন থেকে তার 6 দিন আগে পর্যন্ত পুরো ফ্রিতে থাকা এবং ফ্রিতে খাওয়ার বন্দোবস্ত রয়েছে। এখানে এসে আগে থেকে যদি তোমরা বুকিং করো, মানে এখানে এসেই বুকিং করতে হবে, তবে সেই ক্ষেত্রে তোমরা পুরো ফ্রিতে এখানে থাকতে পারবে। এই পুরো জায়গাটিতে আমাকে একটাই জিনিস রাজ্য সরকারের ভালো লেগেছে, যেটা হলো জলের ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা রাজ্য সরকার যথেষ্ট পরিমাণে করেছে। পানীয় জলের ব্যবস্থা ছোট ছোট প্যাকেট করেছে, যেগুলো হায়দ্রাবাদ বা অন্যান্য সিটিতে আমি দেখেছি 1 টাকা কিংবা 2 টাকা মূল্যের বিনিময়ে দেয়, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বছর করেছে। এখন হচ্ছে শোবার পালা, প্রচণ্ড ঠান্ডা, তাই আর কথা বলবো না, পরের দিন অন্য একটা ভ্লগে দেখা হবে। আজকের জন্য এই যে ভ্লগ কপিলমুনির আশ্রম দর্শন সাগরদ্বীপের, সেই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগবে, আর আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টের ওপর নির্ভর করে আমার ভিডিওর কোয়ালিটি এবং আমার ভিডিওর অ্যাপিয়ারেন্স তোমাদের কাছে নতুনভাবে আসে। তাই অবশ্যই কমেন্ট করে দেবে, ভালো লাগলে বলতে হবে না, সেটা নিশ্চয়ই জানো তোমরা। সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা অন করে দেবে, যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পাও। বাই বাই।